মিথ্যে কথা। আজ প্রথমেই পড়ি সরানন পতির পাঠানো চিঠিটি। ও ঠিকানা গ্রাম পোস্ট আমরদা, জেলা পশ্চিম মেদিনীপুর। আজ আমি তোমাকে এমন এক মিথ্যে কথার সত্য ঘটনা শোনাবো যাতে এক মুমূর্ষু রোগী ফিরে পেয়েছিল তার প্রাণ। নিকষ কালো অন্ধকারে উদ্ভাসিত হয়েছিল অফুরন্ত আলো। গ্রামের এক ঠাকুরমশাই, অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তি। তার একমাত্র ছেলে উজ্জ্বল শহরের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের 2য় বর্ষের ছাত্র। সেও বাবার মতো সহজ সরল, উদার, যেন শিশু ভোলানাথ। সেবার পুজোর ছুটিতে বাড়ি এসে উজ্জ্বল জানতে পারল বাগদিপাড়ার বংশীর ছেলের মারাত্মক অসুখ। ডাক্তারের কথা অনুযায়ী তড়িঘড়ি অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু সহায় সম্বলহীন বংশীর পক্ষে অপারেশনের খরচ সংগ্রহ করা অত্যন্ত দুঃসাধ্য। মৃত্যুপথযাত্রী একমাত্র সন্তানকে বাঁচাতে কে দেবে এত টাকা? কি করে বাঁচাবে তার একমাত্র শিশুপুত্রকে? ভাবতে ভাবতে বংশীও শয্যাশায়ী। সেদিন উজ্জ্বল বলল, বাবা, আমাকে 25,000 টাকা দাও। কলেজের অধ্যক্ষ বলেছেন এবার সব বকেয়া মিটিয়ে দিতে হবে। কথা শুনে বাবা বললেন, এই তো সেদিন বললি, এখন আর টাকা লাগবে না। আবদারের সুরে মুচকি হেসে উজ্জ্বল বলল, তুমিই বলো বাবা, আগে থেকে কি সবকিছু বোঝা যায়? ছেলেকে মানুষ করাতে বাবার এতটুকু কার্পণ্য নেই। কথা অনুযায়ী কাজ। ভোরের আলো ফোটার আগেই উজ্জ্বল কলেজের উদ্দেশ্যে রওনা দিল। শোনা গেল কোনো এক দানশীল গুণীজনের অকৃপণ সাহায্যে বংশীর ছেলের চিকিৎসা চলছে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। বংশীর ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। সেদিন ছেলেকে নিয়ে বংশী এলো ঠাকুরমশাইয়ের বাড়ি। ঠাকুরমশাইয়ের 2 পা জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, তুমি মানুষ নও, ভগবান। তুমি আমার ছেলের রক্ষাকর্তা। তোমার দেওয়া টাকায় ছেলেকে বাঁচাতে পেরেছি। কথা শুনে ঠাকুরমশাই হতবাক। বলেন, বলো কি বংশী, আমি টাকা দিয়েছি? এর মানে কি? বংশী বলল, সেদিন ছেলেকে বাঁচাতে দৌড়ে দৌড়ে ঘুরেও যখন সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, ঠিক তখনই উজ্জ্বল খোকাবাবু চুপি চুপি এসে বললেন, বংশী কাকা, এই নাও, এতে 25,000 টাকা আছে। তোমার ছেলের চিকিৎসার জন্য বাবা পাঠিয়েছেন। তিনি বলেছেন এ কথা কাক পক্ষীও যেন জানতে না পারে। বংশীর সমস্ত কথা শুনে ছেলে উজ্জ্বলের একটি নয়, দুটি মিথ্যে কথা বলার জন্যে ঠাকুরমশাই সেদিন ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। লিখলেন সরানন পতি, গ্রাম পোস্ট আমরদা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। আপনার লেখাটি পড়ি পোস্ট নবগ্রাম। এবারে সুচিত্রা রায়চৌধুরী আপনার লেখাটি পড়ি পোস্ট নবগ্রাম, হুগলি থেকে। লিখছেন, মিথ্যে কথা মহাপাপ। প্রতিদিন নিয়ম করে গীতা পাঠে তা উপলব্ধি করি, কিন্তু সেই গীতা শাস্ত্রে হাত দিয়ে শপথ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না বলে বহু মিথ্যা বাক্য বলা হয় অপরাধীকে বাঁচানোর জন্য। কিছু কিছু মিথ্যা, তার মহৎ উদাহরণ আজও জ্বলন্ত অগ্নির মতো জীবন্ত। বহু মা বোনেরা স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবীদের প্রাণ বাঁচিয়েছিলেন ব্রিটিশ পুলিশের কাছে সগর্বে মিথ্যে কথা বলে। তাদের গোপনে আশ্রয় দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়ার মতো কাজ করেছিলেন। দুকড়িবালা দেবী, ননিবালা দেবী, এমন বহু নারী বিপ্লবীদের প্রাণ বাঁচাতে ভালোবেসে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। এই জগৎ সংসারে মিথ্যা কথায় অনেকের প্রাণও চলে যায়, কারণ আমাদের দেশে এখন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। ঝুড়ি ঝুড়ি মিথ্যায় কলুষিত দেশ কানায় কানায় পরিপূর্ণ। একটি মিথ্যে কথার মাহাত্ম্য আমি কোনোদিন ভুলতে পারবো না।
বড্ড বেদনাদায়ক। একজনের মান সম্মান বাঁচাতে আরেকজন অপরাধী হয়ে রইল সারা জীবন। পূর্ববঙ্গে দেশের বাড়ির ঘটনা। আমার মা তখন নতুন বউ। বিরিয়ানি মাংস রান্না করে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। মা এসে দেখেন রান্নাঘরের দরজা আধ খোলা। বাল্য বিধবা খুড়ি শাশুড়ি বিরিয়ানি খাচ্ছেন। মা এক গলা ঘোমটা দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। খুড়ি শাশুড়ি মায়ের কাপড়ে হাত মুছে মায়ের হাত ধরে বললেন, এ কথা যেন কেউ জানতে না পারে। মা সারা জীবন মিথ্যে বদনামের ভাগী হলেন। মায়ের কাপড়ে এঁটো, সারা গায়ে বিরিয়ানির গন্ধ। ঠাকুমা ভাবলেন মাই বিরিয়ানি চুরি করে খেয়েছেন। এমন মিথ্যা কথা শুনলাম মায়ের বিয়ের 50 বছর পর। তখন তারা কেউই আর জীবিত নেই। এমন মিথ্যে কথার সংবেদনশীলতার জন্য মাকে আমি কুর্নিশ জানাই। সুচিত্রা রায়চৌধুরী, নবগ্রাম, হুগলি থেকে পাঠিয়েছিলেন এই চিঠি। প্রিয় প্রাত্যহিকীকে এবারে লিখছেন ঐরিশ পরিয়ারি, কল্যাণী, নদিয়া থেকে। আমার ঠাকুমা সচরাচর বাড়ির বাইরে কোথাও যেতে চাইতেন না। ছেলে মেয়ে, বৌমা, জামাই আর নাতি নাতনিদের নিয়ে তার ভরা সংসার ছেড়ে তিনি একদিনের জন্যও কোথাও গিয়ে স্বস্তি পেতেন না। আসলে সকলের জীবনের হাসি কান্না, আনন্দ বেদনার শরিক হয়ে বাঁচার মাঝে তিনি পরম তৃপ্তি অনুভব করতেন। একা থাকা তার সইত না। সবসময় বলতেন, আমার অসুখ হলে আমাকে কখনো হাসপাতালে দিবি না, তোদের মাঝে থাকলেই আমি ঠিক সুস্থ হয়ে যাব। ঠাকুমার অসুখটা যখন বাড়ল তখন বাড়িতে রেখে চিকিৎসা করা আর সম্ভব হলো না। ডাক্তারবাবু একান্তে বললেন, এক্ষুনি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার, অবস্থা ভালো নয়। বাবা, কাকু, পিসি, দাদাই সবাই অস্থির হয়ে উঠলেন। তারা দ্বিধাগ্রস্ত। ডাক্তারের কথা মেনে মায়ের একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে নার্সিংহোমে নিয়ে যাবেন, নাকি তার পরম শান্তির নীড় এই বাড়িতে আরো বড় ডাক্তারকে এনে চিকিৎসা করাবেন? অবশেষে কলকাতা যাওয়াই সিদ্ধান্ত হলো। সবাই তৈরি হচ্ছেন। এমন সময় ঠাকুমা বাবাকে কাছে ডেকে তার দুটো হাত শক্ত করে জড়িয়ে ধরলেন। দু চোখে তখন তার শ্রাবণের ধারা। অসহায় বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় মিনতি করে বললেন, আমাকে কলকাতা নিয়ে যাস না বাবা, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যদি মরতে হয় তবে এখানেই তোদের মাঝে মরব, একা থাকতে আমার বড় ভয় করে রে। সে কথা শুনে বাবা শিশুর মতো কেঁদে ফেললেন। ঠাকুমার শীর্ণ দেহটাকে দু হাতে জড়িয়ে ধরে ভাঙা গলায় বললেন, তোমার কিচ্ছু হবে না মা, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। তোমাকে সুস্থ করে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো, দেখো তুমি। বাবার কথা শুনে ঠাকুমা হঠাৎ নীরব হয়ে গেলেন। বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি বলছিস তো বাবা, আমাকে ফিরিয়ে আনবি আমার বাড়িতে? আবার আমি তোদের দেখতে পাবো? বাবা দু চোখের জল মুছে বললেন, আনবো মা, তোমাকে কথা দিলাম। নার্সিংহোমে ভর্তি করার মাত্র 4 দিনের মধ্যে ঠাকুমা আমাদের ছেড়ে নক্ষত্রের দেশে পাড়ি দিলেন। অভিজাত নার্সিংহোমে 7 তলার হিম শীতল ঘরে ধবধবে সাদা বিছানার পাশে তখন তার চেনা লোক কেউ ছিল না। শেষ বেলায় তার অস্থির ঝাপসা চাউনি হয়তো আমাদের খুঁজেছে ব্যাকুল হয়ে, কিন্তু দেখতে পাইনি। এমন নিষ্ঠুর বিধান কি ঠাকুমার পাওনা ছিল? সেদিন অনেক চেষ্টা করেও বাবা তার কথা রাখতে পারেননি। তাই ঠাকুমাকে দেওয়া তার আশ্বাস মিথ্যে হয়েছিল। তবু আজও সেই মিথ্যে কথা অভিমান হয়ে আমার বুকে বেঁধে আছে। কিছুতেই ভুলতে পারি না তাকে। ঐরিশ পরিয়ারি, আপনার লেখাটি পড়লাম। কল্যাণী, নদিয়া থেকে লিখেছিলেন আপনি। সাধন বিশ্বাস, অম্বরপুর, উত্তর 24 পরগনা থেকে।
মহিতোষ মিথ্যা কথা বলে লোক ঠকাতে ওস্তাদ। বাইরে থেকে দেখে মানুষ ভাবে মহিতোষ বিরাট ধার্মিক আর সাত্ত্বিক মানুষ। আসলে এটা ওর ভড়ং, লোক দেখানো। গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে সর্বদা গোলা সিঁদুরের তিলক, গায়ে লাল রঙে ছোপানো পোশাক। বাড়িতে ছোট এক মন্দির, কালী আর মনসার। প্রতি শনি মঙ্গলবার শয়াল সাজার অভিনয় করে খানিকটা মূর্ছা গিয়ে ভয়ঙ্কর কণ্ঠে দুর্বোধ্য সব কথা আউড়ে মানুষকে মিথ্যার ভয় দেখিয়ে মাদুলি বেচে তেল জল পড়া দেয়। সাধারণ দরিদ্র মানুষদের সংসার জীবনে কত সব সমস্যা, সবকিছুর নিদান দেয় মহিতোষ। একাধারে সে গণক, গুণিন, ওঝা। মাঝে মাঝে সাপে কামড়ের রোগীর বিষও ঝাড়তে তার ডাক পড়ে। কত কি দুর্বোধ্য সব অং বং মন্ত্র পড়ে বিষ নামানোর অভিনয় করে হাজার হাজার টাকা কামায়। নির্বিষ সাপ হলে রোগী বেঁচে যায়, তখন কেল্লাপ হতে। আর বিষধর সাপের কামড়ে রোগী মারা গেলে মিথ্যা বুজরুক বুলিয়া ওড়ায়, এ যে কাল নাগিনীর দংশন রে, একে বাঁচায় কে? একদিন মহিতোষ বাড়ি নেই, তার ছেলেকে সাপে কামড়েছে। বাড়ির লোক তড়িঘড়ি পাশের গ্রামের শিবু ওঝাকে ডেকে এনে অনেক ঝাড়ফুঁক করালো, কিন্তু ছেলেটি বাঁচল না। মহিতোষ পুত্র শোকে অস্থির হয়ে চিৎকার করে বলল, মিথ্যা মিথ্যা মিথ্যা! এই ওঝাগিরি, মন্ত্র তন্ত্র, তেল জল পড়া, আমার শয়ালের মূর্ছা যাওয়া, হস্তরেখা গণনা সব মিথ্যা। ভাওতা, ভণ্ড আমি, অপরাধী আমি। এতদিন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছি, ঠকিয়েছি। মহিতোষ নিজের হাতে নিজের মন্দির আর মনের মধ্যে মিথ্যার যাবতীয় বেশাতি চুরমার করে দিল। এখন সে সাধারণ সদাচারী জীবনযাপন করে, মানুষকে যাবতীয় কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে সচেতন করে নিরন্তর। কাউকে সাপে কামড়ালে নিজেই ছুটে যায় তাকে নিয়ে হাসপাতালে। মিথ্যার জীবন প্রতারণার জীবন। মিথ্যে কথা বলা বড়ই ভয়ঙ্কর। সত্যের জীবন সততার জীবন। সত্য কথা বলার জীবন বড়ই মধুর, বড়ই আনন্দের। এ কথা এখন মহিতোষ হাড়ে হাড়ে বোঝে। কথা সুমন্ত কুমার বসু। আপনার ঠিকানা 6 পীতাম্বর দে লেন, শ্রীরামপুর। লিখছেন, পিতার আকস্মিক প্রয়াণের পর থেকেই অনটনের কষ্ট যেন জাঁকিয়ে বসছে পরিবারটির উপরে। সকলের পর্যাপ্ত আহার্যেও টান পড়ছে। বড় ছেলেটি কাজের সন্ধানে ঘোরাঘুরি করেও কিছুই সুবিধা করতে পারছে না, মানসিক যন্ত্রণায় বিদীর্ণ হচ্ছে। মাঝে মাঝে বন্ধুর বাড়ি নিমন্ত্রণের অসত্য খবর মাকে বলে বাড়ির খাওয়া এড়িয়ে যায়। হয়তো ভাবে এই মিথ্যাচরণ দোষাবহ নয়, একজনের খাবারের দুশ্চিন্তা তো মায়ের কমল। উত্তর জীবনে তিনি প্রস্ফুটিত স্বামী বিবেকানন্দে। জীবনে অনেক ক্ষেত্রেই আমরা মিথ্যা কথন করি, কেউ বিশেষ প্রয়োজনে বাধ্য হয়ে, আবার কারুর যেন মিথ্যে কথার কোনো লাগামই নেই। এর থেকেই বোধহয় ঝুড়ি ঝুড়ি মিথ্যে বা মিথ্যে কথার জাহাজ বিশেষণের উৎপত্তি। সত্যি কথার ক্ষেত্রে কিন্তু ঝুড়ি বা জাহাজ প্রসঙ্গ নেই। তখন আমরা বলি সত্যবাদী যুধিষ্ঠির। এহেন সত্যবাদীকেও কৌশলে অসত্য কথন করতে হয়েছিল। তার পরিণতি ভয়ঙ্কর, সুদূর প্রসারী। আবার সুরলোকের যাত্রী যুধিষ্ঠিরের অসত্য কথনের ফলে নরক দর্শন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না উপন্যাসে সম্পর্কিত ভাই অনন্তের হাতে কালীনাথের হত্যার বিচার চলছে। কালীনাথের স্ত্রী ব্রজরানীর সামনেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কালীনাথের সুচতুর মিথ্যাচারে নির্দোষ অনন্তের যেন নিরন্তর জীবন যন্ত্রণা। তাই সে ক্ষিপ্ত হয়ে দাদাকে হত্যা করে। কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত অনন্ত, প্রধান সাক্ষী ব্রজরানী। তার সাক্ষ্যের ওপরে এই আসামির কঠোরতম সাজা
হয়তোবা মৃত্যুদণ্ডের খাঁড়া নেমে আসবে। অনন্তকে দেখিয়ে ব্রজরানীর প্রতি সরকারি উকিলের প্রশ্ন ছিল, এই ব্যক্তি তার স্বামীর হত্যাকারী কিনা। আতঙ্কিত ব্রজরানী চেয়ে দেখলেন দেবরের দিকে, কিন্তু এ কি? 4 বছর আগে দেখা নিষ্ঠুর ঘাতককে তো পাওয়া গেল না। অনুতপ্ত, বিধ্বস্ত, শীর্ণ দেহ, প্রহারে জর্জরিত, কৃপা প্রার্থী একটি জীব কাঠগড়ায়। আর্দ্র হৃদয়ে সাক্ষী ক্ষমা করলেন ঘাতককে। মিথ্যা সাক্ষ্যে উত্তর এলো না। ক্ষমাশীলতা যেন মিথ্যা সাক্ষ্যকে মহিমান্বিত করল। সুমন্ত কুমার বসু, 6 পীতাম্বর দে লেন, শ্রীরামপুর। প্রত্যহের সই প্রাত্যহিকী, লিখছেন সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান থেকে। তোমার বিষয় আমাকে নিয়ে চলল আমার শৈশবের 4র্থ শ্রেণীতে। আমার সবচেয়ে কাছের বান্ধবী মৌসুমীর কথা তোমাকে শোনাই প্রাত্যহিকী। চতুর্থ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশের 2 দিন পর হেডমাস্টার মশাই মৌসুমীকে তার কাছে ডেকে পাঠালেন। বেশ কিছুক্ষণ পর মৌসুমী তার চোখের জল মুছতে মুছতে ওর ব্যাগ নিয়ে চলে গেল। প্রায় 1 সপ্তাহ পরে মৌসুমী যথারীতি আবার বিদ্যালয়ে এলো। তোর কি হয়েছে মৌসুমী? বিকেলে খেলতে এলি না, স্কুলেও এলি না 1 সপ্তাহ। এই বলাতে মৌসুমী চুপ, ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ঘটনাটা ছিল এই রকম। দাদা আর ভাইকে ওর পিতামাতা যে স্নেহ করত, মৌসুমীর মনে হতো ততটা স্নেহ থেকে ও বঞ্চিত। দাদা ও ভাই প্রতিদিন গোটা ডিম পেত ভাতের সঙ্গে, কিন্তু ওর কপালে জুটত আধখানা। মাছের মোড়োর স্বাদ জানত না, সবসময় ছোট টুকরো বরাদ্দ থাকত ওর জন্য। ওরা দুধ খেত, মৌসুমীর মনের ইচ্ছা মনেই থেকে যেত। মাকে মৌসুমী ওর মনের বাসনা জানাতে মা বলেছিল, ওরা ছেলে, ওদের বেশি পরিশ্রম করতে হবে, বেশি খাদ্যের দরকার। পায়েসের অগ্রভাগ মেয়েদের খেতে নেই, মেয়েদের জন্মদিন করতে নেই, সবেতেই না। মৌসুমী মেয়ে, এটাই ওর দুর্ভাগ্য। মা বলেছিল, দাদা ভাই কত ভালো নম্বর পায় দেখেছিস, তুই কোনো রকমে পাশ করছিস, ভালো নম্বর করে আগে দেখা। এই কথাটা মৌসুমীর মাথায় ঢুকে যায়। অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ক্লাসের দিদিমণি যখন খাতা দেখান, নম্বর বলেন, সেই সময় মৌসুমী সব বিষয়ে ফুল মার্কস পেয়েছে। বাড়িতে গিয়ে মাকে বলে এবং মায়ের কাছে আদর পায় দাদা ভাইয়ের থেকেও বেশি। যেদিন স্কুলে রেজাল্ট দেওয়া হয়, সেই দিন মৌসুমী ছুটির শেষে বাড়ি ঢোকার আগে ওর প্রাপ্ত নম্বর মুছে সেই জায়গায় বেশি মার্কস বসিয়ে বাবাকে রেজাল্ট দেয়। বাবা ভালো করে দেখে, কিন্তু ওর কীর্তি ধরে ফেলে। হাফ ইয়ারলি পরীক্ষার রিপোর্ট কার্ড স্কুলে জমা দিতেই ঘটে বিপত্তি। প্রকাশ পায় মিথ্যে কথা। কিন্তু বন্ধু, এই মিথ্যের মধ্যে দিয়ে প্রকাশিত এক অমোঘ সত্য, যা শৈশবে পিতামাতার কাঙ্ক্ষিত অপত্য স্নেহ আদরের দ্বৈত মনোভাবকেই তুলে ধরে। সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান। রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবাড়িয়া, নদিয়া থেকে। মা, মাগো দেখো কাকে এনেছি, আজ জোড়া মায়ের মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেললাম বলেই অখিলেশ এক গাল হাসলেন মায়ের পানে চেয়ে। শয্যাশায়ী হরিমতী দেবী বিছানা থেকে অনেক কষ্টে উঠে বসে কাঁপা কাঁপা গলায় বললেন, সত্যি খোকা, তুই বিয়ে করেছিস? আমি যে কি খুশি হয়েছি রে খোকা, তোকে বলে বোঝাতে পারবো না। আমি খুব খুব খুশি হয়েছি রে খোকা। এবার আমি শান্তিতে মরতে পারবো রে, শান্তিতে মরতে পারবো। তা তোমার নাম কি মা? হরিমতী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে মিষ্টি করে হেসে নবরূপা বললেন, আপনি আমায় রূপা বলে ডাকবেন মা। হরিমতী দেবী রূপাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বললেন, বেশ হয়েছে, যেমন নাম
তেমনি সুন্দর মুখখানি। আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার সব সময় কাছে কাছে থাকিস মা, বলেই হরিমতী দেবী কঙ্কন জোড়া রূপার অপূর্ব সুন্দর হাত দুখানিতে পরিয়ে দিলেন। 1 মাস পর হরিমতী দেবী ক্ষীণ গলায় হাঁপাতে হাঁপাতে রূপাকে ডাকলেন, রূপা, ও মা রূপা, কোথায় গেলি রে? একটু আমার কাছে এসে বস মা, আমি যে আর এত যন্ত্রণা সইতে পারছি না মা। রান্নাঘর থেকে রূপার মিষ্টি গলা ভেসে এলো, এই যাই মা, তুমি তো কদিন ধরে খেতে পারছো না, তাই তোমার জন্য আলু সেদ্ধ আর গলা ভাত বানাচ্ছি, তোমায় খাইয়ে দেব। আরও 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। হরিমতী দেবী সকলের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন। শ্মশানে চিতা জ্বলছে। রূপা অখিলেশের কাছে এসে বলল, অখিলেশবাবু, আপনি আমায় 2 মাসের টাকা দিয়েছিলেন, আর 1 মাসের টাকা পেলেই আমি। অখিলেশ রূপার দিকে না তাকিয়েই বলল, ডাক্তারবাবু বলেছিলেন মা আর 2 মাস বাঁচবেন, তাই ঠিক আছে, আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি রূপা দেবী, সরি মিস জুলি, তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই বলেছেন, আসলে আমার কিছু করার নেই, এটাই আমার পেশা। আর আপনার শাড়ি, চুড়ি, গয়না সবকিছু খাটের উপর রেখে এসেছি। আর ও হ্যাঁ, শুধু শুধু আলোর জন্য জীবনটাকে নষ্ট করবেন না অখিলেশবাবু, ও হয়তো কারো ঘরে নিশ্চয়ই সুখে আছে। আসি তাহলে, আপনি ভালো থাকবেন। অখিলেশের চোখের সামনে দিয়ে রূপা মানে জুলির গাড়ি ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। তখনও চিতা জ্বলছে। অখিলেশ চিতার কাছে অসহায় হয়ে বসে পড়লেন। আকাশের দিকে তাকিয়ে মা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মা, মা গো, আমি তোমায় মিথ্যে কথা বলেছি মা, তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চিতার ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে আকাশে মিলিয়ে গেল। রাজু দাস বৈরাগ্য। আপনার চিঠি পড়ছিলাম করিমপুর বাঁশবাড়িয়া, নদিয়া থেকে আপনি লিখেছেন এই চিঠি।